নমস্কার, দেখছেন জি24 ঘন্টা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। ক্লাস 5 থেকে ক্লাস 8 রাজ্য সরকার ও জি24 ঘন্টার যৌথ উদ্যোগে ঘরে বসেই পড়াশোনা। প্রশ্ন পড়ুয়াদের উত্তর দেবেন শিক্ষকরা। আজ ক্লাস 7 ও 8-এর গণিত শুরু করছে জুনিয়র ক্লাসরুম। আমার সঙ্গে যে দুজন শিক্ষক রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন শেখ কামিরুদ্দিন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। স্বাগত স্যার আপনাকে। এবং রয়েছেন শিবনাথ দাস, যোধপুর পার্ক বয়েজ স্কুলে। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। শিবনাথবাবু, আপনাকেও স্বাগত। প্রথমেই ক্লাস 7-এর গণিত অর্থাৎ অঙ্ক, এবং আজকের অঙ্কের বিষয় হচ্ছে সূচক। ক্লাস 7-এর গণিতের সূচক, এটা দিয়ে শুরু করছি আমরা আজকের জুনিয়র স্কুল। আমি স্যার আপনাকে একটু অনুরোধ করব যদি আমাদের ছাত্রছাত্রীদের জন্য একটু প্রথমে বিষয়টা বুঝিয়ে দেন। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে সপ্তম শ্রেণীর সূচকের ধারণা নিয়ে আমরা একটু আলোচনা করব। আচ্ছা, তোমরা কি জানো পৃথিবীর ভর কত? পৃথিবীর ভর 5970। এরপর আরও 21টি জিরো, 3, 6, 9, 12, 15, 18, 21, তারপর কিগ্রা। পৃথিবীর ভর, এটা কেউ পড়তে পারবে বা বুঝতে পারছো এর ভর কত? এই যে একটা বিশাল বড় একটা সংখ্যা, এই সংখ্যাকে পড়তে বুঝতে আমাদের ভীষণ অসুবিধা হয়, প্রত্যেকেরই অসুবিধা হয়। তাই এই বিশাল বড় সংখ্যাকে আমরা সূচকের সাহায্যে খুব সহজেই বুঝতে পারি বা বলতে পারি। তাহলে ধরি একটি সংখ্যা 100। এই 100 সমান 10 × 10 সমান 10-এর বর্গ। বা সংখ্যাটি যদি 1000 হয়, এখানে 3টে শূন্য রয়েছে 1000-এ, 10 × 10 × 10, সেক্ষেত্রে 10-এর কিউব। এই যে 10-এর কিউব, এই 3কে বলা হয় সূচক, আর 10 এটাকে বলা হয় নিধান। অর্থাৎ একই সংখ্যাকে আমরা যতবার গুণ করব, সেই ততবার ঠিক সংখ্যাটির উপরের ডান দিকে বসবে। এখানে 10 3বার গুণ করা হয়েছে। এই 3 সূচক আর 10 নিধান, ইন্ডেক্স বেস। 10 বেস আর 3 হচ্ছে ইন্ডেক্স। ঠিক একইভাবে কোনো একটা চল সংখ্যা যদি এক্সকে আমরা 4বার গুণ করি, তাহলে x⁴ হয়। এই 4কে বলা হয় সূচক এবং এক্সকে বলা হয় নিধান। তাই আমরা সহজেই পৃথিবীর ভরকে যদি সূচকের আকারে প্রকাশ করি, তাহলে পৃথিবীর ভর 597, এবার 21টি শূন্য আর এখানে একটি শূন্য, তাই ইন্টু 10⁻21 আর 22, 10⁻22 কিগ্রা হবে। 22 কিগ্রা, 597 × 10⁻20 কিগ্রা। এটা আমরা সূচকের সাহায্যে সহজেই লিখতে পারলাম বা বুঝতে পারছি। ঠিক এইভাবে যদি কেউ 32কে বলে সূচকের আকারে প্রকাশ করো, কোনো মৌলিক সংখ্যা সূচক আকারে প্রকাশ, তাহলে আমরা 32 এই সংখ্যাটিকে প্রথমে মৌলিক উৎপাদক করে নিব। এর মৌলিক উৎপাদক 16, 8, 4, 2, অর্থাৎ 32 2 × 2 × 2 × 2 × 2, 5বার গুণ করা হচ্ছে 2⁵। অর্থাৎ 32কে যদি মৌলিক সংখ্যা সূচক আকারে প্রকাশ করা হয়, তাহলে হবে 2⁵। অর্থাৎ এই 5 হচ্ছে সূচক, এটাকে বলা হয় নিধান, ইন্ডেক্স অ্যান্ড বেস। ইন্ডেক্স, এটা বেস। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে 4⁵ আর 3⁴ এর মধ্যে কোনটি বড়? 4⁵ বড় না 3⁴ বড়? তাহলে 4⁵ সমান 4 × 4 × 4 সমান 64, আর 3⁴ সমান 3কে 4বার গুণ। এখানে 4কে 3বার গুণ করতে হয়েছে, এখানে 3কে গুণ করব আমরা 4বার, তাহলে হবে 81। যেহেতু 81 64 থেকে বড়, 81 64 থেকে বড়, তাই 3⁴ greater than 4⁵।
এই প্রথম স্টেপে আমরা জানলাম যে সূচক এবং নিধান সম্বন্ধে ধারণা আমাদের এসে গেল। এরপর আমরা দেখব সূচকের কতগুলো ধর্ম বা নিয়ম, সেটা আমরা কতগুলো ধর্ম সূচকে রয়েছে সেই ধর্মগুলো আমরা এখন দেখব। গুণের ক্ষেত্রে সূচকের কি ধর্ম রয়েছে, কি নিয়ম আছে, সেটা আমরা একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। 2 to the power 3 at 2 to the power 2, এটাকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে 2 into 2 into 2 অর্থাৎ 2 এর কিউব 3 বার, আর ইন্টু 2 এর পাওয়ার 2 মানে 2 into 2, 2 এর ঘন আর 2 এর বর্গ 3 বার আর 2 বার, তাহলে 2 to the power 5, কারণ 1 2 3 4 5, 2 to the power 5। এটাকে আমরা সূচক আকারে সরল করছি। এটা 3 আর 2 5 হচ্ছে, 5কে যদি আমরা ভেঙে দেখাই তাহলে 5টা আসছে 3 আর 2, অর্থাৎ 3 আর 2 এর যোগ করে, 3 আর 2 এর যোগ করে 2 to the power 3 into 2 to the power 2 সমান 2 to the power 3 plus 2 5। একইভাবে 3 to the power 4 into 3 to the power 5 যদি এটাকে গুণ করা হয়, এখানে মনে রাখতে হবে নিধান কিন্তু একই, নিধান বেস একই, কিন্তু পাওয়ার বা সূচক ডিফারেন্ট হতে পারে, একই হতে পারে। 3 to the power 4 plus 5 সমান 3 to the power 9, অর্থাৎ এ একটি অশূন্য পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে a to the power m into a to the power n, এ একটি অশূন্য পূর্ণ সংখ্যা, আর mn যে কোনো পূর্ণ সংখ্যার জন্য আমরা বলতে পারি a to the power m plus n। এখানে a অশূন্য পূর্ণ সংখ্যা এবং m আর n পূর্ণ সংখ্যা। এটা ক্লাস 7, তাই আমরা পূর্ণ সংখ্যা দিয়ে বললাম। যখন সংখ্যা তত্ত্ব বা সূচক নিয়ে আরও উঁচু ক্লাসে পড়বে তখন তোমরা এর ডেফিনেশন বা এই ধর্মগুলো আরও ভালোভাবে জানবে ডিটেলসে। তাই গুণের ক্ষেত্রে আমরা জানি যে নিধান একই যদি হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। এবার আসি ভাগের ক্ষেত্রে এটা কি হতে পারে। ভাগের ক্ষেত্রে 2 to the power 5 ডিভাইডেড বাই 2 এর কিউব, এটা যদি ভাগ করা হয় তাহলে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করে পাই 2 to the power 5 বাই 2 এর কিউব, অর্থাৎ 2 to the power 5 মানে 2 গুণ করতে হবে 5 বার, 2 into 2 into 2 into 2 into 2, আর 2 এর কিউব মানে 3 বার গুণ করতে হবে 2কে। যদি এটাকে সরল করা হয় 3টে 2 কেটে যাবে, এখানে 3টে 2 উপরে 3টে 2 কেটে যাবে, 2টো 2 থাকবে, অর্থাৎ 2 into 2 থাকবে, সেক্ষেত্রে হবে 2 এর বর্গ। যেহেতু এখানে 3টি 2 রয়েছে তাই 3টি 2 কেটে যাচ্ছে, এর থেকে বোঝা যায় 2 to the power 5 minus 3, 5 minus 3 যদি করি তাহলেও কিন্তু 2 এর 2 to the power 2 হচ্ছে, 2 এর বর্গ আসছে। ভাগের ক্ষেত্রে তাহলে বেস যদি একই থাকে, নিধান একই থাকে, তাহলে পাওয়ারগুলো সূচকগুলো বিয়োগ হয়ে যায়। একইভাবে 3 to the power 5 ডিভাইডেড বাই 3 স্কোয়ার যদি হয় তাহলে সেটা 3 to the power 5 minus 2, therefore 3 to the power 3 হবে। কোনো চল সংখ্যার ক্ষেত্রে x to the power 7 বাই x কিউব হয় তাহলে হবে x to the power 7 minus 3, x to the power 4। এর থেকে আমরা কি পাচ্ছি, এর থেকে আমরা পাচ্ছি a যদি একটি অশূন্য পূর্ণ সংখ্যা হয় তাহলে a to the power m ডিভাইডেড বাই a to the power n সমান a to the power m minus n। এখানে a কিন্তু অবশ্যই অশূন্য পূর্ণ সংখ্যা বা অশূন্য বাস্তব সংখ্যা বললে হয়, তাহলে a একটি অশূন্য পূর্ণ সংখ্যা এবং m আর n একটি অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা ধরা হলো। যদিও এই ডেফিনিশনগুলো আবার বলছি উঁচু ক্লাসে কিন্তু আরও ভালোভাবে জানবে। আমরা ক্লাস 7-এর জন্য যতটুকু মিনিমাম বলতে হয় ততটুকু সংক্ষেপে বলা হলো যে a not equal to 0 আর mn যে কোনো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে নিধান যদি একই হয় তাহলে পাওয়ার দুটো বিয়োগ হয়ে যায়।
স্যার এবার আমরা তাহলে প্রশ্নের দিকে যাই। আচ্ছা, আরো যে কিছু সমস্ত ভাবছি, হ্যাঁ, ঠিক আছে। যে সমস্ত প্রশ্ন এসছে সেই সমস্ত প্রশ্নগুলো যদি আমরা এক এক আচ্ছা, করে নিই। আমাদের প্রথম প্রশ্ন পাঠিয়েছে সপ্তর্ষি মুখার্জি গড়বালিয়া রাখালচন্দ্র মান্না ইনস্টিটিউশন থেকে। সপ্তর্ষির প্রশ্ন, সূচক ও নিধান কাকে বলে? সূচক 243 কে সূচক ও নিধান কাকে বলে? প্রথম প্রশ্ন ছিল সপ্তর্ষি মুখার্জির গড়বালিয়া রাখালচন্দ্র মান্না ইনস্টিটিউশন থেকে। স্যার একটু আগে আমি সূচক আর নিধান নিয়ে বললাম, তবু আরেকবার সপ্তর্ষি তোমার এই সূচক এবং নিধানটা বলে দিচ্ছি। কোন একটি সংখ্যাকে যতবার আমি গুণ করব সেই সংখ্যা দিয়ে, ধরি একটি সংখ্যা 3, আমি 3কে 3 দিয়ে 4 বার গুণ করলাম, তখন তাকে প্রকাশ করা হয় সংক্ষেপে 3⁴, অর্থাৎ 3-এর ঠিক উপরের ডান দিকে প্রকাশ করা হয়, লেখা হয় 4টাকে। এই যে 4, এই 4টাকে বলা হয় সূচক, এটা হচ্ছে সূচক। আর এই যে 3, এই 3টাকে বলা হয় নিধান, নিধান বা বেস। এটাকে বলা হয় ইন্ডেক্স সূচক, এটাকে বলা হয় নিধান। অর্থাৎ কোনো একটি সংখ্যাকে আমি সেই সংখ্যা দিয়ে যতবার গুণ করব সেই ততবার সেই সংখ্যাটি ঠিক উপরে ডান দিকে লেখা হয়, যেটাকে সূচক বলা হয়, এবং যে সংখ্যাকে আমরা গুণ করছি সেই সংখ্যাটিকে বলা হয় নিধান। আশা করি তুমি বুঝতে পেরেছো যে সূচক এবং নিধান কাকে বলে। এক্স্যাক্টলি স্যার। আমাদের পরের প্রশ্ন রয়েছে 243কে ঘাত আকারে লিখে নিধান ও সূচক চিহ্নিত করো। এটা প্রশংসাপত্র পাঠিয়েছে বাটানগর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে। এই প্রশ্নের উত্তর নেওয়ার জন্য চলে যাব হাওড়া জেলা স্কুলের শিক্ষক মশাই শঙ্করচন্দ্র মুরাই আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি চলে যাব 243কে ঘাত আকারে লিখে নিধান ও সূচক চিহ্নিত করো। প্রশংসাপত্রের প্রশ্ন বাটানগর উচ্চ বালিকা বিদ্যালয়। দেখো 243 কে ঘাত আকারে লিখে নিধান ও সূচক চিহ্নিত করতে হবে। তাহলে আমরা 243 কে মৌলিক উৎপাদকে ভাঙি, তাহলে 3 দিয়ে ভাঙছি, 3 8 এ 24, 3 1 এ 3, 3 27 এ 3 9 3 3। তাহলে দেখো আমরা 243 সমান লিখতে পারবো 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 3। দেখো 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে একে লিখতে পারবো 3⁵। এই 3 যার পাওয়ার সেটাকে বলা হচ্ছে নিধান। তাহলে 3 হলো নিধান, 5 হলো সূচক বা ঘাত, সূচক বা ঘাত। তাহলে 3টা হলো নিধান এবং 5টা হলো সূচক বা ঘাত। আমরা প্রশ্নের উত্তর নিলাম প্রশংসার। আরও একজন দর্শক আমার সঙ্গে রয়েছে, ক্লাস 7-এর প্রতিভা পাল। প্রতিভা, কি প্রশ্ন তোমার? কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হলো। ভিডিও প্রশ্ন অর্থাৎ হোয়াটসঅ্যাপে আমরা যেরকম বলি যে আমাদেরকে প্রশ্ন পাঠাতে পারো তোমরা, সেভাবেই প্রশ্ন পাঠিয়েছে আমাদেরকে অভিক রুই দাস, সুকান্ত স্মৃতি বিদ্যা মন্দির বাঁকুড়া থেকে। অভিক রুই দাসের প্রশ্নটা আগে শুনি। সুকান্ত বিদ্যা মন্দির মেজিয়া বাঁকুড়া থেকে আমি অভিক রুই দাস, 7ম শ্রেণীর ছাত্র। আমার প্রশ্ন হলো, কোনো বেস বা নিধানের ইন্ডেক্স বা সূচক 0 হলে তার মান 1, তা কিভাবে প্রমাণ করব? ব্যাস, আপনি এতক্ষণ বলছিলেন স্যার যে আচ্ছা, বলে দিই এটা। 0 নয় এমন হ্যাঁ, সংখ্যা, এবার ঠিক। প্রশ্নটা এসছে 0 আমাদের সূচকের সংখ্যায় সবসময় 0 নয় বলা ছিল। অভিক একটা সুন্দর প্রশ্ন করেছে, যে প্রশ্নটা 7ম শ্রেণীর প্রায় অধিকাংশ ছাত্রছাত্রীদের মনে আসে, যদি পাওয়ার 0 হয়ে যায় সেক্ষেত্রে মান কত হতে পারে। দেখো, আমরা a⁴ = 1 হবে যদি a ≠ 0 হয়। এটা একটি ধর্ম সূচকের, মানে এটা সূচকের ধরে নেওয়া হয় বা সংজ্ঞা বলতে পারো। এটার কোনো ম্যাথামেটিক্যাল প্রমাণ হয় না, যদিও বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে দেখায়। আমি তোমাদের একটু উদাহরণ দিয়ে দেখাই যে কিভাবে a⁴ = 1 ধরে নেওয়া হয়েছে। ধরে নাও, আমি a দিয়ে দেখাচ্ছি, 2 না দিয়ে a দিয়ে দেখাচ্ছি। ধরে নাও a⁵, এটাকে a⁵ দিয়ে আমরা ভাগ করছি। তাহলে a⁵ কে a⁵ দিয়ে গুণ করলে হবে a × a × a × a বা a × a × a × a × a 5 বার। এটাও 5টি, এটাও 5টি। জেনারেলি ভাগ করলে, কাটাকুটি করলে 1 হয়। আবার যদি আমরা ভাগের নিয়মে যাই, যে a⁵ কে a⁵ দিয়ে ডিভাইড করা হয়, তাহলে ভাগের ক্ষেত্রে কি হয়, যেহেতু নিধান একই, তাই সূচক পাওয়ারটি
বিয়োগ হবে, অর্থাৎ এ টু দি পাওয়ার 0 হবে। এক্ষেত্রে আমরা সরল করে 1 পাচ্ছি, এক্ষেত্রে ভাগের ধর্ম প্রয়োগ করে পাচ্ছি এ টু দি পাওয়ার 0। এই দুটোকে তুলনা করে আমরা ধরে নিতে পারি, এটা ধরে নেওয়া হয় যে এ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। কিন্তু সবসময় মনে রাখবে এটা কন্ডিশন যে এ নট ইকুয়াল টু 0। কোনো কারণে এ যদি 0 হয়ে যায়, অর্থাৎ হরে যদি কোনো শূন্য চলে আসে, সেক্ষেত্রে অসংজ্ঞাত হয়ে যাবে। তাই এক্ষেত্রে এ নট ইকুয়াল টু 0 অবশ্যই মেনশন করতে হবে। আরেকভাবে দেখাতে পারি, তোমার ধরে নাও 2 টু দি পাওয়ার 4, এর মান কত? 2 টু দি পাওয়ার 4 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 অর্থাৎ 16। আবার যদি 2 এর কিউব বার করি তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 8। আবার 2 এর স্কোয়ার যদি বার করা হয় 2 ইন্টু 2 4। এবার 2 এর পর যদি 1 হয় 2। জেনারেলি 16 থেকে যখনই 8 হচ্ছে, একটি 2 কম হচ্ছে, 16কে 2 দিয়ে ভাগ করে 8 আসছে। আবার 8কে 2 দিয়ে ভাগ করে একটি পাওয়ার কম করে 4 আসছে। অর্থাৎ 16কে যখনই আমরা 2 দিয়ে ভাগ করছি 8 আসছে, একে 2 দিয়ে ভাগ করছি 8কে 4 চলে আসছে। 4 থেকে আবার যখন আমি 2 দিয়ে ভাগ করছি তখন এটা 2 আসছে। এবার যদি 2 টু দি পাওয়ার 0 আনতে হয় তাহলে তোমরাই বলতে পারবে যে 2 এর পর কি আসতে পারে। আর 16 থেকে 8 আসছে, 8কে 2 দিয়ে ভাগ করে 4, 4 থেকে 2 আসছে। এবার 2কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে? জেনারেলি 1। তাই এটা ধরে নেওয়া হয় যে 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আশা করি বুঝতে পেরেছো যে কোনো নিধানের পাওয়ার যদি 0 হয়, সেটা যদি নন জিরো হয়, নিধানটা নন জিরো হয়, সেক্ষেত্রে এর মান হবে 1। একেবারেই স্যার, আপনার প্রশ্ন আমরা অত্যন্ত প্রাঞ্জলভাবে বুঝিয়ে দিলেন আপনি। যে প্রশ্ন ছিল অভিক্রুই দাসের। রিজু রায় আমাদের আরেক দর্শক বন্ধু ফোন করেছে ক্লাস 7-এ। রিজু, বলো তোমার কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো যে 4 টু দি পাওয়ার 5 গুণ a টু দি পাওয়ার 8 5 টু দি পাওয়ার 3 b টু দি পাওয়ার 3। প্রশ্নটা কি পরিষ্কার হচ্ছে স্যার? আরেকবার যদি প্রশ্নটা বলো তোমার। 4 টু দি পাওয়ার 5 গুণ 4 টু দি পাওয়ার 5 গুণ a টু দি পাওয়ার 8 a টু দি পাওয়ার 8 b এর মাথায় 3 b টু দি পাওয়ার 3 b টু দি পাওয়ার 3 গুণ ডিভাইড ডিভাইড 4 টু দি পাওয়ার 5 4 টু দি পাওয়ার 5 ইনটু a5 a টু দি পাওয়ার 5 এ টু দি পাওয়ার 5 b স্কয়ার b স্কয়ার। b স্কয়ার। এটা সরল করতে চাইছে। এটাকে তুমি উত্তর চাইছো, তাই তো? হ্যাঁ বেশ, তুমি দেখতে থাকো। ঠিক আছে, এটা একটু সরল করে দিচ্ছি আমি। এখানে লক্ষ্য করো 4 টু দি পাওয়ার 5, আবার নিচে আছে 4 টু দি পাওয়ার 5। তাহলে সূচকের নিয়ম অনুসারে 4 টু দি পাওয়ার 5 মাইনাস 5 হয়ে যাবে। ভাগ যেহেতু একই বেস তাই বিয়োগ হয়ে যাবে। যখনই আমরা সরল করব তাহলে 4 টু দি পাওয়ার 5 মাইনাস 5 ইনটু, এবার এ টু দি পাওয়ার 8কে আমরা এ টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ করছি। সেক্ষেত্রে ভাগের ক্ষেত্রে আমি যেটা নিয়ম দেখালাম যে পাওয়ার বা সূচকটি বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 8 মাইনাস 5, এই ইন্ডেক্সটা বিয়োগ হয়ে যাবে, 8 মাইনাস 5 হবে এর পাওয়ার সঙ্গে এর, এ টু দি পাওয়ার 8 মাইনাস 5। এবার বি এর ব্যাপারটা, ইনটু বি এর কিউব মাইনাস বি স্কোয়ার মাইনাস 2, বি এর কিউব মানে 3 মাইনাস 2। এখানে বি এর পাওয়ার 3, এখানে বি এর পাওয়ার 2। তাই একই নিদান হওয়ার জন্য ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়ে যায়। এইভাবে আমাদের সেই দ্বিতীয় স্টেপ করতে হবে। এরপর থার্ড স্টেপ 4 টু দি পাওয়ার 0 a টু দি পাওয়ার 3 8 মাইনাস 5 3 ইন্টু বি টু দি পাওয়ার 3 মাইনাস 2 1। 4 টু দি পাওয়ার 0, যে কোনো নন জিরো সংখ্যার পাওয়ার 0 হলেই আমরা একটু আগে দেখেছি 1, তাহলে এর মানটি বসিয়ে দাও 1। এটা হবে a কিউব বি টু দি পাওয়ার 1 মানে বি। দ্য আনসারটা হচ্ছে a কিউব বি। এই হচ্ছে তোমার সরলের উত্তর। আগে 4টা সমাধান করে তারপর এ, তারপরে বি, এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ, তাই পাওয়ারগুলো বিয়োগ হয়ে সরল করে আসছে এ কিউব বি। একেবারেই স্যার, রিজির প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম। আরেকজন দর্শক বন্ধু রয়েছে টেলিফোনে, ঐন্তিকা বড়ুয়া। ঐন্তিকা, বলো তোমার প্রশ্ন। ঐন্তিকা, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আমার প্রশ্ন your call has been put ঐন্তিকা বলো। কোনো কারণে হোল্ডে চলে গিয়েছে ঐন্তিকার কল। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নেব। আমি একটুখানি বলবো এবার শিবনাথ বাবুকে যদি উত্তরটা দেন এই প্রশ্নের। 90925কে 10-এর ঘাতে বিস্তার করে, এই প্রশ্ন পাঠিয়েছে আমাদেরকে উদিতা ভট্টাচার্য, অশোকনগর বাণীপীঠ উচ্চতর বালিকা বিদ্যালয়ের। 90925কে 10-এর ঘাতে বিস্তার করে। আচ্ছা, নাম্বারটা হচ্ছে 90925। 925
ঠিক আছে, আমাকে এটা 10-এর ঘাতের আকারে প্রকাশ করতে হবে, তাই তো? আচ্ছা, 909255 একে আমি লিখতে পারি প্রথমে 90000, ঠিক আছে, প্লাস আমি এই 925কে লিখছি প্রথমে 900, ঠিক আছে, প্লাস 25কে লিখছি হচ্ছে 20, প্লাস 5 লিখছি। এখানে একটা প্লাস 0 লেখা যেত এই ডিজিটটার জন্য, আমি সেটা লিখিনি, ঠিক আছে। তাহলে এবার এখানে দেখো ম্যাম, স্যার এক্ষুনি পড়িয়েছেন যে যতগুলো শূন্য থাকে 10 টু দি পাওয়ার তত হয়। তাহলে আমি এখানে যদি প্রথমে 1000 লিখে নিই, প্লাস 9 ইন্টু 100 লিখে, প্লাস 2 ইন্টু 10 লিখতে পারি, প্লাস 5ই লিখছি আপাতত। এবার আমি 9 ইন্টু এটাকে কতগুলো শূন্য আছে? 3টে শূন্য, তাহলে আমি নিশ্চয়ই 10 ইন্টু 10 ইন্টু 10 তিনবার লিখতে পারবো। আমি সেটা একবার সময় বাঁচানোর জন্য না লিখে আমি এটাকে 10 কিউব করে দিচ্ছি। তো স্যার যেভাবে বলেছেন 10 ইন্টু 10 ইন্টু 10 তিনবার লিখেই তারপরেই তোমরা এই লাইনটা করো। আচ্ছা, এটা 9 ইন্টু 100 আছে, তাহলে আমি এটাকে 10 ইন্টু 10 লিখবো, তার মানে এটা 10-এর স্কোয়ার হবে, প্লাস 2 ইন্টু 10 তো থাকলোই। আর কোথাও কোথাও কোনো বইয়ে এখানে 10 টু দি পাওয়ার 0 লেখা হয়, কোথাও কোথাও লেখা হয় না। স্যার একটু আগেই বলেছেন যে কোনো মানে নাম্বারের পাওয়ার যদি 0 হয় তাহলে 1 হয়, তাহলে এটাকে তুমি 10 টু দি পাওয়ার 0 এখানে একটা লিখতেও পারো, তাহলে প্রত্যেকটাতেই 10 থাকবে। আর এটাকে যদি না লেখো তাহলেও কোনো অসুবিধা নেই। এটাই হলো ওই যে ছাত্রটি প্রশ্ন করেছিল তার অ্যান্সার। ওকে, তাহলে আমরা উদিতার প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। আপাতত পরের প্রশ্নটা সরল করো না, এরপরে ভিডিও প্রশ্ন পাঠিয়েছে আমাদেরকে প্রকৃতি রায়, করিমপুর জগন্নাথ হাই স্কুল, নদিয়া থেকে। প্রকৃতি রায়ের প্রশ্ন। নাম প্রকৃতি রায়, আমি নদিয়া জেলার করিমপুর জগন্নাথ হাই স্কুলের 7ম শ্রেণীর ছাত্র। আমার প্রশ্নটা হলো, এর মান 0 হলে এর টু দি পাওয়ার -1 এর মান কত হবে এবং কেন? এর মান 0 হলে এ টু দি পাওয়ার -1 এর মান কত হবে এবং কেন? প্রথমেই বলি প্রকৃতি, তোমার মাথায় যে এই ধরনের একটা প্রশ্ন এসেছে তার জন্য সত্যি আমি মুগ্ধ। এত ভালো কনসেপচুয়াল কোশ্চেন যে এ টু দি পাওয়ার -1 এর মান চেয়েছে যেখানে a = 0 দেওয়া আছে। আমরা সূচকের ধর্মে দেখব এ টু দি পাওয়ার -1 = 1/a, 1/a এটা সূচকের একটি ধর্ম বলতে পারো। এ টু দি পাওয়ার -1 সমান 1/a হয়। এবার কেন হয় আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে 1/a এর মান আমি 0 বসাচ্ছি, তাহলে 1/0 কোনো একটি সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করা হয় সেক্ষেত্রে হয় অসংজ্ঞাত, আনডিফাইন্ড বলে। অর্থাৎ যদি কোনো একটা সংখ্যা 1কে যদি 0 দিয়ে ভাগ করা হয়, ভাজক যদি 0 হয়, তাহলে কখনোই 0 দিয়ে 1কে কখনো ভাগ করা যায় না। যদি ভাগ করা যেত, ধরি তর্কের খাতিরে ভাগ করা যায়, তার জন্য নির্দিষ্ট একটি ভাগফল আমি এটা পাচ্ছি কে, একটা কনস্ট্যান্ট পাচ্ছি কে। যদি ভাগফল কে হয় তাহলে ভাগফলের যে নিয়ম যে ভাজ্য সমান ভাজ্যক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান ভাজ্য, তাহলে সেই নিয়ম অনুযায়ী 0কে ভাগফল দিয়ে গুণ করলে সব ক্ষেত্রে 0 হবে। সেক্ষেত্রে কখনোই আমাদের ভাজ্য আনতে পারবো না এই নিয়ম অনুযায়ী, অর্থাৎ ভাগের নিয়ম তাহলে ভুল হয়ে যাবে। তাই হর যেখানে 0 সেক্ষেত্রে সবসময় অসংজ্ঞাত হয়। আর এ টু দি পাওয়ার -1 সমান 1/a হয়। এটা একটু আগে আমি দেখাচ্ছিলাম যে 2 এর কিউব সমান 2 × 2 × 2 সমান 8, 2 এর স্কোয়ার সমান 2 × 2 সমান 4, 2 এর পাওয়ার 1 সমান 2, 2 টু দি পাওয়ার 0 এবং 2 টু দি পাওয়ার -1। যদি এইভাবে আমরা পাওয়ারটাকে কমাতে থাকি তাহলে 8 থেকে 4 আসছে 2 দিয়ে ডিভাইড করে, আবার 4 থেকে 2 আসছে একটি 2 কম, তাই 4কে 2 দিয়ে ডিভাইড করে 2 আসছে। এবার 2কে যদি 2 দিয়ে ডিভাইড করা হয় সেক্ষেত্রে হবে 1, আবার যদি 1কে 2 দিয়ে ডিভাইড করা হয় তাহলে 1/2। এটা একটা প্যাটার্ন দেখে তোমরা বুঝতে পারছো 2 টু দি পাওয়ার 0 সমান 1, 2 টু দি পাওয়ার -1 1/2। যদিও এটা ধরে নেওয়া হয়েছে, এই প্যাটার্ন ধরে নেওয়া হয়েছে, তাই এ টু দি পাওয়ার -1 সমান 1/a হয়। এবার যেহেতু হর 0 হয়ে যাচ্ছে তাই এক্ষেত্রে উত্তরটি হবে অসংজ্ঞাত। একেবারেই স্যার। স্যার এবার তাহলে ক্লাস 7-এর আমাদের যা পোর্শন ছিল সূচক এবং নিধানের, এবং সেই পোর্শনটা আমরা শেষ করে এবার আমরা অ্যাসাইনমেন্টের দিকে এগোই। আমি পরপর আমাদের ছাত্র বন্ধুদের জন্য বলে দিই, একটা শুধু আমাদের তরফ থেকে প্রপোজাল রইল তোমাদের জন্য, বা বলতে পারো একটা অ্যাডভাইস, যে তোমরা টিভিতে ছবি তুলে রাখতে পারো যদি মনে হয় খুব তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে অ্যাসাইনমেন্টগুলো। অ্যাসাইনমেন্ট 1, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব
384,000,000 মিটার। এই দূরত্বকে 10-এর সূচক আকারে প্রকাশ করে, এটা অ্যাসাইনমেন্ট 1। অ্যাসাইনমেন্ট 2, 729কে কোনো মৌলিক সংখ্যার সূচক আকারে প্রকাশ করো। অ্যাসাইনমেন্ট 2, 729কে কোনো মৌলিক সংখ্যার সূচক আকারে প্রকাশ করো। অ্যাসাইনমেন্ট 3, 40 এটা সম্ভবত ছাপার কোনো সমস্যা হয়েছিল। 3 টু দি পাওয়ার 40 এবং 4 টু দি পাওয়ার 30 এদের মধ্যে কোনটি বড়? 3 টু দি পাওয়ার 40 এবং 4 টু দি পাওয়ার 30 এদের মধ্যে কোনটি বড়? অ্যাসাইনমেন্ট 3। অ্যাসাইনমেন্ট 4, একটি সংখ্যার নিদান a যখন a 0 এবং সূচক 5 হলে সংখ্যাটি কি হবে? a নট ইকুয়াল টু 0 হবে। একটি সংখ্যার নিদান a যখন a নট ইকুয়াল টু 0 এবং সূচক 5 হলে সংখ্যাটি কি? অ্যাসাইনমেন্ট 5, 25 × 25 × 25 × 25কে 5-এর সূচক আকারে প্রকাশ করো। হ্যাঁ, বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর ফিরে আসবো ক্লাস 8-এর বিষয় নিয়ে। ক্লাস 8-এর জ্যামিতির সম্পূরক কোণ, পূরক কোণ এবং সন্নিহিত কোণ। একটা ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। ক্লাস 5 থেকে ক্লাস 8 রাজ্য সরকার ও জি 24 ঘন্টা যৌথ উদ্যোগে ঘরে বসেই পড়াশোনা। প্রশ্ন করছে পড়ুয়ার, আর উত্তর দিচ্ছেন আমাদের শিক্ষকরা। আজ ক্লাস 7-8-এর গণিত। আমরা ইতিমধ্যে ক্লাস 7-এর গণিতের পোর্শন শেষ করেছি, সূচক নিয়ে আলোচনা করেছি। এবার শুরু করছি ক্লাস 8-এর জন্য জুনিয়র ক্লাসরুমের এই দ্বিতীয় ভাগ। ক্লাস 8-এ আজকের বিষয় জ্যামিতির ক্ষেত্রে সম্পূরক কোণ, পূরক কোণ এবং সন্নিহিত কোণ। আমি শিবনাথ বাবু, যোধপুর পার্ক বয়েজ স্কুলের শিবনাথ দাস আমাদের সঙ্গে রয়েছেন। শিবনাথ বাবু, আপনাকে অনুরোধ করবো এই বিষয়টি আগে একটু বুঝিয়ে দেওয়ার জন্য। ক্লাস 8-এর সকল ছাত্রছাত্রীকে আজকে এখানে স্বাগত। আমাদের আজকের যে বিষয় সেটি হলো পূরক কোণ, সম্পূরক কোণ এবং সন্নিহিত কোণ। যারা টিভির ওপারে আছো তাদের বলে দিই, এটি তোমাদের অধ্যায় 6-এ আছে। যদি বইটাকে সামনে খুলে রাখো তাহলে তোমাদের বুঝতে বা শিখতে সুবিধে হবে। তো আশা করবো সবাই সামনে বইটাকে খুলে রেখেছো। প্রথমেই দেখে নিই একটি রেখাংশ আরেকটি রেখাংশের সাথে কিভাবে মিলিত হতে পারে। এটি একটি রেখাংশ, আরেকটি রেখাংশ যদি এভাবে এসে মিলিত হয় তাহলে দেখো দুটো কোণ উৎপন্ন হয়। একটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, আরেকটা কোণ হচ্ছে প্রবৃদ্ধ কোণ। সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রির কম। এই কোণটার মান 90 ডিগ্রি কম, আর এই কোণটার মান হচ্ছে 180 ডিগ্রির বেশি। এভাবে মিলিত না হয়ে এভাবে মিলিত হতে পারে। যদি এভাবে মিলিত হয় তাহলে সূক্ষ্মকোণ না উৎপন্ন হয়ে স্থূলকোণ উৎপন্ন হবে এবং এদিকে একটা প্রবৃদ্ধ কোণ উৎপন্ন হবে। স্থূলকোণ কাকে বলে? যে কোণের মান 90 ডিগ্রি এবং 180 ডিগ্রির মাঝখানে। এখন এটা গেল যদি দুটো রেখাংশ একটা প্রান্তে মিলিত হয়। যদি একটা প্রান্তে মিলিত না হয়, মাঝখানে এসে মিলিত হতে পারে, সেক্ষেত্রে 3টি কোণ উৎপন্ন হবে। একটা সূক্ষ্মকোণ, একটা স্থূলকোণ এবং একটা সরল কোণ। সূক্ষ্মকোণ, স্থূলকোণ কাকে বলে আমি আগেই বলেছি। সরল কোণ যে কোণের মান 180 ডিগ্রি তাকে সরল কোণ বলা হয়। এখন এই যে লাইনটা এখানে এই এদিক থেকে বা এই অ্যাঙ্গেলে মিলিত না হয়ে এই অ্যাঙ্গেলে মিলিত হতে পারে, ঠিক আছে? সেক্ষেত্রে দেখো আগে সূক্ষ্মকোণটা ডান দিকে ছিল, এখন সূক্ষ্মকোণটা বাঁদিকে চলে আসছে আর স্থূলকোণটা ডান দিকে চলে আসছে, আর নিচে যেভাবে সরল কোণটা ছিল একই রকমভাবে থাকছে। এছাড়া আরেকটা জিনিসও হতে পারে, একটা রেখাংশ আর একটা রেখাংশকে কাট করে চলে যেতে পারে। সেক্ষেত্রে দুটো সূক্ষ্মকোণ উৎপন্ন হবে এবং দুটো স্থূলকোণ উৎপন্ন হবে, ঠিক আছে? এই দিকে দুটো সূক্ষ্মকোণ এবং এদিকে দুটো হচ্ছে স্থূলকোণ। আমরা এতক্ষণ এখানে বা আমি এতক্ষণ যে ছবিগুলো এঁকেছি সবগুলো আমি এতক্ষণ ধরে কোন কোন বলে আসছিলাম। বাস্তবে কিন্তু এগুলো একটাও আমি কোণ আঁকিনি। আমরা ক্লাসে পড়াতে গিয়ে দেখেছি বা অনেক সময় পরীক্ষার খাতাতে দেখেছি যে ছাত্ররা যখন কোণ আঁকে একটা ছোট ভুল সব সময় করে। সেই ভুলটা কি? সেই ভুলটা করার আগে বা সেই ভুলটাকে শুধরে দেওয়ার আগে আমি কতগুলো ছবি এখানে আঁকছি। প্রথমে দেখো, এটা হচ্ছে একটা রেখাংশ, আর রেখাংশের এক প্রান্তে যদি তুমি অ্যারো দাও তাহলে সেটা রশ্মি হয়ে যায়, আর রেখাংশের যদি তুমি দু প্রান্তে অ্যারো দাও তাহলে সেটাকে বলা হয় সরল রেখা। এক প্রান্তে অ্যারো দেওয়ার অর্থ হলো এই প্রান্তটা যতদূর খুশি যেতে পারে, ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, এবং এটি যদি যেতে চায় পৃথিবী ছাড়িয়ে মঙ্গল, বৃহস্পতি বা শনি ছাড়িয়েও যেতে পারে। মানে একে কেউ আটকাতে পারবে না যে প্রান্ততে অ্যারো দেওয়া আছে। আর দু প্রান্তে অ্যারো দেওয়ার অর্থ হলো দুটো প্রান্তই আগের মতো যেদিকে যতদূর খুশি যেতে পারে। এই দু প্রান্তে অ্যারো দিলে এটা সরল রেখা হয়ে যায়। সরল রেখা দুদিকে যতদূর খুশি যেতে পারে, আর রশ্মি একদিকে যেতে পারে। আর সরল রেখার অংশকে আমরা বলি হচ্ছে রেখাংশ। আর কোণ কিভাবে তৈরি হয়?
যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে দুটো রশ্মি বেরিয়ে যায় তাহলে কোণ উৎপন্ন হয়। এখন একটা নির্দিষ্ট বিন্দু থেকে দুটো রশ্মি বেরিয়ে যায়, এটা আমি কিন্তু ক্লাস 8 স্ট্যান্ডার্ডের মতো করে বলছি। যদি তোমরা 11-এ যাও তখন আমরা রশ্মির রোটেশন দিয়ে কোণের কথা বলি। একটা নির্দিষ্ট রশ্মি একটা সার্টেন অ্যাঙ্গেলে যদি ঘুরতে থাকে তখন সেক্ষেত্রে কোণ হয়, সেটা 11-এ বলবো। এখন শুধু এটুকু জানো, একটা যদি নির্দিষ্ট বিন্দু থেকে দুটো রশ্মি নির্গত হয় তাহলে কোণ উৎপন্ন হয়। যেহেতু এখানে আমি কোথাও অ্যারো দেইনি, তাই এগুলো কোণ আঁকা সঠিক হয়নি। কোণ যদি সঠিকভাবে আঁকতে হয় তাহলে প্রত্যেকটা লাইন সেগমেন্ট বা রেখাংশের মাথায় অবশ্যই অ্যারো দিতে হবে। ছাত্ররা ক্যাজুয়ালি একে চলে যায়, অ্যারো দেওয়ার কথাগুলো ভুলে যায়। খেয়াল রাখবে, যখনই তোমরা কোণ আঁকবে মাথায় অবশ্যই একটা করে অ্যারো দেবে। যে এই অ্যারোগুলো দিয়ে দিলে আমি এবার কিন্তু সঠিক কোণ আঁকলাম। ঠিক আছে, এই গেল কোণ কিভাবে তোমরা সঠিকভাবে আঁকবে। এখন চলে আসি আমাদের মূল বিষয়। এখনো মূল বিষয়ে ঢুকতে পারিনি। মূল বিষয় ছিল পূরক কোণ, সম্পূরক কোণ এবং সন্নিহিত কোণ। পূরক কোণ কাকে বলে সেটি বলার আগে প্রথমে একটা রশ্মি আর একটা রশ্মির ওপর যদি লম্বভাবে অবস্থান করে, এরমভাবে অবস্থান করছে, একটা রশ্মি আর একটা রশ্মির ওপর যদি এরমভাবে অবস্থান করে তাহলে আমরা জানি এই কোণটা 90 ডিগ্রি হয়। ঠিক আছে, এখন এই মাঝখান থেকে যদি আরেকটা রশ্মি নির্গত হয়ে যায় তাহলে এই 90 ডিগ্রি কোণটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে। এই দুটো ভাগকে যদি আমি একটা ভাগকে এ বলি আর একটা ভাগকে বি বলি, তাহলে এই দুটো ভাগের সমষ্টিও তো 90 ডিগ্রি হবে। আমি এ প্লাস বি সমান সমান 90 ডিগ্রিই পাবো, কেন সে 90 ডিগ্রিকেই ভাগ করেছিল। যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, আরেকবার বলছি, যদি দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তাহলে একটি কোণকে অপরটির পূরক কোণ বলে। খেয়াল রাখবে, পূরক কোণ কিন্তু পেয়ার ফর্মে হবে। একা একটি কোণ কখনোই পূরক কোণ হতে পারবে না, দুটো কোণ লাগবে। এখানে আমরা এ কোণের পূরক কোণ বলবো বি কোণ, একই রকমভাবে বি কোণের পূরক কোণ বলবো হচ্ছে এ কোণ। এক্সাম্পল আমি একটা দিচ্ছি, ধরো 50 ডিগ্রি, 50 ডিগ্রি আর 40 ডিগ্রি, 50 ডিগ্রি এবং 40 ডিগ্রি যোগ করলে কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রি পূরক কোণ হচ্ছে 40 ডিগ্রি, 40 ডিগ্রি পূরক কোণ হচ্ছে 50 ডিগ্রি। আরেকটা জিনিস বলে দিই, পূরক কোণ হতে গেলে যে সবসময় পাশাপাশি থাকতে হবে তা নয়। একটা কোণ ধরো এখানে আছে আর একটা কোণ এখানে আছে, এই কোণটা এবং এই কোণটার যোগফল, ফর এক্সাম্পল আমি যদি এটাকে 60 ডিগ্রি বলি, এটাকে 30 ডিগ্রি বলি, এই কোণটা এবং এই কোণটার যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলেও তারা পূরক কোণ। পূরক কোণ পাশাপাশি থেকেও হতে পারে বা দূরে দূরে থেকেও হতে পারে। এই হলো পূরক কোণের কনসেপ্ট। এবার চলে আসি সম্পূরক কোণ। সম্পূরক কোণ বলার আগে আমরা জানি একটা স্ট্রেট লাইন এরমভাবে থাকে। একটা স্ট্রেট লাইন মাঝখানে যদি একটা বিন্দু নিই, সেখান থেকে যদি একটা রশ্মি নির্গত হয় তাহলে এই কোণটা আমরা জানি স্ট্রেট লাইন 180 ডিগ্রি কোণ করে। এই কোণটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আমি যদি এই কোণটাকে এক্স বলি আর এই কোণটাকে ওয়াই বলি, এই দিকটাও তো 180 ডিগ্রি, তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে? 180 ডিগ্রি হবে। এখন দুটি কোণের সমষ্টি মানে এক্স অ্যাঙ্গেল ওয়াই ইকুয়াল টু 180 ডিগ্রি। এখন দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, আরেকবার বলছি, দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে একটি কোণকে অপরটির সম্পূরক কোণ বলে। একই কথা আগেও বলেছি যে সম্পূরক কোণ হতে গেলেও দুটি কোণ লাগবে, একটা কোণ কখনো সম্পূরক কোণ হতে পারবে না। এক্সাম্পল দিয়ে দিই, ধরো 120 ডিগ্রি আছে, 120 ডিগ্রির সাথে 60 ডিগ্রি, 120 ডিগ্রি এবং 60 ডিগ্রি যোগ করলে কত হচ্ছে? 180 ডিগ্রি। তাহলে কিন্তু 180 ডিগ্রি সম্পূরক কোণ হচ্ছে 60 ডিগ্রি এবং 60 ডিগ্রির সম্পূরক কোণ হচ্ছে 180 ডিগ্রি। একা একা, হ্যাঁ, 60 ডিগ্রির সম্পূরক কোণ হচ্ছে 120 ডিগ্রি। একা একা কিন্তু কখনোই সম্পূরক কোণ হবে না। একই কথা আবার বলবো যে সম্পূরক কোণ কিন্তু আবার আলাদা আলাদা হতে পারে। এখানে যেমন পাশাপাশি থেকে সম্পূরক কোণ হয়েছে, দুটি কোণ যদি আলাদা জায়গায় থাকে, ফর এক্সাম্পল এখানে একটা ধরো 120 ডিগ্রি কোণই আছে আর এখানে একটা যদি 60 ডিগ্রি কোণ থাকে, এই দুটো যোগফল কত? 180 ডিগ্রি। তাই এই কোণটার পুরো সম্পূরক কোণ এই কোণটা এবং এই কোণটার সম্পূরক কোণ এই কোণটা। পাশাপাশি থেকেও হতে পারে বা আলাদা আলাদা থেকেও হতে পারে। এবার চলে আসি লাস্ট যেটা ছিল আমাদের সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ একটা নির্দিষ্ট বিন্দু থেকে, একটা নির্দিষ্ট বিন্দু ধরো আছে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে যদি 3টি রশ্মি নির্গত হয়, ঠিক আছে, একটা নির্দিষ্ট বিন্দু থেকে 3টি রশ্মি নির্গত হলে দেখো তোমরা দুটো কোণ দেখতে পাচ্ছ, এখানে একটা কোণ, এখানে একটা কোণ। মাঝের রশ্মিটিকে বলা হয় সাধারণ বাহু। এটাকে বলা হয় হচ্ছে সাধারণ বাহু বা কমন সাইড। এটা হচ্ছে সাধারণ বাহু, সাধারণ বাহু বা কমন সাইড। আর সাধারণ বাহুর দুপাশের দুটি কোণকে বলা হয় হচ্ছে সন্নিহিত কোণ বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। আরেকবার বলছি, যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে 3টি রশ্মি নির্গত হয় তাহলে মাঝের বাহুটিকে আমরা বলবো সাধারণ বাহু এবং সাধারণ বাহুর দুপাশের দুটি কোণকে বলবো সন্নিহিত কোণ বা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে কখন তাহলে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল হবে না সেটাও জানা দরকার। ধরো একটা নির্দিষ্ট বিন্দু থেকে দুটি রশ্মি নির্গত হয়েছে,
তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, আর একটা বিন্দু এখানে আছে, ধরো এখান থেকে আরেকটা রশ্মি নির্গত হয়ে গেল, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। আমি ছোট কোণটার কথাই বলছি, বড়টা দরকার নেই আলোচনায়। তাহলে এই কোণটা এবং এই কোণটা কখনোই সন্নিহিত কোণ নয়। সন্নিহিত কোণ হতে গেলে একটা নির্দিষ্ট বিন্দু থেকেই তিনজনকে যেতে হবে, বা তাদের একটা সাধারণ বাহু থাকতে হবে। এখানে যেহেতু এই বাহুটা সাধারণ হয়নি, তাই এই কোণটা কখনোই সন্নিহিত কোণ হবে না। আরেকটা ক্ষেত্রেও সন্নিহিত কোণ হবে না। তোমার ধরো এখান থেকে 3টি রশ্মি নির্গত হয়েছে, তাহলে আমাদের 2টি কোণ উৎপন্ন হয়েছে এখানে এবং এখানে, আর একটা কিন্তু বড় কোণও আছে এর সাথে, এই কোণটা, ঠিক আছে? এই বড় কোণটা যেহেতু এই সাধারণ বাহুর সাথে তৈরি হয়নি, তাই এই বড় কোণটা কিন্তু এই ছোট কোণটার সাথে কখনোই সন্নিহিত কোণ হবে না। অর্থাৎ এই বড় কোণটা এই ছোট কোণটার সাথেও সন্নিহিত কোণ নয়, এই বড় কোণটার সাথে এই ছোট কোণটাও সন্নিহিত কোণ নয়। তাহলে খেয়াল রাখবে, যদি একটা সাধারণ বাহু থাকে, সাধারণ বাহুর দুপাশে 2টি কোণকে সন্নিহিত কোণ বলবো। এই হচ্ছে আমাদের টপিক। আমি জিস্ট বলে দেবো নাকি প্রশ্নে যেতে পারি? প্রশ্ন যেতে পারি নিশ্চয়ই স্যার। এবার তাহলে বলুন। আমাদের প্রথম প্রশ্ন যেটা পাঠিয়েছে শ্রদ্ধা ভৌমিক, কুলটি উচ্চতর বালিকা বিদ্যালয় থেকে। তার শ্রদ্ধার প্রশ্ন হচ্ছে, 2টি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে কি? হ্যাঁ, আমি এই সম্পূরক কোণ বলার সময় বলেছিলাম যে সন্নিহিত কোণ দুভাবে হতে পারে। যদি 2টি কোণ আলাদা জায়গায় থাকে, একটা কোণ ধরো সম্পূরক, তো সব 2টি, শ্রদ্ধার প্রশ্ন 2টি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে কি? হ্যাঁ, তো একটা অ্যাঙ্গেল ধরো এখানে আছে, আর একটা অ্যাঙ্গেল ধরো এখানে আছে, সরি এটা বড় সম্পূরক বলেছে, তার মানে এটা 120 করে দিচ্ছি। আর একটা অ্যাঙ্গেল ধরো এখানে আছে, এখন এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি, এরা যোগ করলে সম্পূরক হবে। কিন্তু যদি সন্নিহিত কোণ হয়, সন্নিহিত কোণ হলে পাশাপাশি হবে। পাশাপাশি হলেও যদি খালি দেখতে হবে তোমাকে 2টি কোণের যোগফল 180 কি 180 নয়, তারা সন্নিহিত হলেও সম্পূরক, যদি দূরে থাকে তাহলেও সম্পূরক। তার মানে ও প্রশ্ন বলেছিল সন্নিহিত হতে পারে কিনা? হ্যাঁ, হতে পারে। সন্নিহিত কোণ হলেই পরস্পর সম্পূরক কোণ হতে পারে কি? প্রশ্নটা কি? 2টি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক হতে পারে কি? হ্যাঁ, হতে পারে। 180 ডিগ্রি যদি হয় তাহলেই সম্পূরক কোণ হবে। এক্স্যাক্টলি। আমি তাহলে পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন ভিডিওতে সৌম্যদীপ ত্রিপাঠী, 38 ডিগ্রি 54 মিনিট 17 সেকেন্ডের পূরক কোণ এবং 179 ডিগ্রি 59 মিনিট 59 সেকেন্ডের সম্পূরক কোণ কত? সাত্বিক দত্তের প্রশ্ন, হাওড়া জেলা স্কুল থেকে। বাইরে আছে তো। শঙ্করচন্দ্র মুরাই হাওড়া জেলা স্কুলের থেকে রয়েছেন আমাদের সঙ্গে, স্যারের কাছ থেকে প্রশ্নের উত্তর নেব। 54 মিনিট 17 সেকেন্ডের পূরক কোণ কত? এর পূরক কোণ কত? এর পূরক কোণ কত? এটা আমরা জানতে চাইছি। তাহলে আমরা পূরক কোণ বলতে কি বুঝি? না, পূরক কোণ বলতে বুঝি যখন 2টি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা এক সমকোণ, তখন একটিকে অপরটির পূরক কোণ বলে। তাহলে 2টো কোণের যোগফল 90 ডিগ্রি হতে হবে, 90 ডিগ্রি হতে হবে। কিন্তু এখানে দেখো মিনিট সেকেন্ড আছে, তাহলে 90 ডিগ্রি থেকে আমি 1 ডিগ্রি কেটে নিলাম, 89 ডিগ্রি। 1 ডিগ্রি সমান 60 মিনিট। আবার দেখো 60 মিনিট থেকে 1 মিনিট কেটে নিলাম, তাহলে হলো 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। এবার এখান থেকে আমি বিয়োগ করব -38 ডিগ্রি 54 মিনিট 17 সেকেন্ড। বিয়োগ করলে আমরা যেটা পাবো 7 10 3 2 6 4, তাহলে 43 সেকেন্ড। 4 9 5 5 5 0 5 মিনিট 8 9 1 51 ডিগ্রি। তাহলে তোমার প্রশ্নের উত্তরটা এলো 51 ডিগ্রি 5 মিনিট 43 সেকেন্ড। তাহলে এটা হলো 38 ডিগ্রি 54 মিনিট 17 সেকেন্ডের পূরক কোণ। ঠিক দ্বিতীয় কোশ্চেনটা তুমি করেছো, দেখো 2 নম্বর কোশ্চেনটা করেছো কি না, 179 ডিগ্রি 59 মিনিট 59 সেকেন্ডের সম্পূরক কোণের মান কত? তাহলে সম্পূরক কোণের আমরা ডেফিনেশন কি জানি, সংজ্ঞা কি জানি না, যখন 2টো কোণের সমষ্টি 180 ডিগ্রি, তখন একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। তাহলে 180 ডিগ্রিকে ঠিক
সেম 90 ডিগ্রির মতো করে লিখি, 179 ডিগ্রি 60 মিনিট সমান 179 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা বিয়োগ দিই মাইনাস 179 ডিগ্রি 59 মিনিট 59 সেকেন্ড। তাহলে বিয়োগ করলে কি পাবো? শুধুমাত্র 1 সেকেন্ড। তাহলে দেখো 179 ডিগ্রি 59 মিনিট 59 সেকেন্ডের সম্পূরক কোণ হলো 1 সেকেন্ড। একজন টেলিফোন কলার রয়েছে, অর্থাৎ খুদে পড়ুয়া আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নমস্কার, কে আছো টেলিফোন লাইনে? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো প্লিজ, তোমার কি প্রশ্ন রয়েছে? আমার কোশ্চেন হলো যে দুটি পূরক কোণ পরস্পর তোমার দুটি আওয়াজ স্পষ্ট সন্নিহিত কোণ আসছে না আমাদের কাছে, পরস্পর আরেকবার পূরক কোণ বলো। হতে পারে। দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে কি? দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে হ্যাঁ কিনা? হতে পারে, দুটি সন্নিহিত কোণ সব হতেই পারে যদি দুটি সন্নিহিত কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়। অর্থাৎ এই দুটি কোণ আমি অঙ্কন করলাম, এ ও বি আর বি ও সি। যেহেতু এই দুটি কোণ সন্নিহিত কোণ, কারণ কোণ দুটি তার সাধারণ বাহু দুই পাশে আছে এবং তাদের একটি সাধারণ কৌণিক বিন্দু আছে, তাই এরা সন্নিহিত কোণ। আবার এই দুটি কোণের যোগফল 90 ডিগ্রি, সেইভাবে আমরা এঁকেছি যে এ ও সি অর্থাৎ পুরোটা 90 ডিগ্রি, তাই এ ও বি প্লাস বি ও সি এই দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। এক্ষেত্রে দুটি সন্নিহিত কোণ পূরক কোণ হতে পারে। আরেকজন রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, রূপা দেবনাথ। রূপা বলো, তোমার কি প্রশ্ন? হ্যাঁ, আমার প্রশ্ন হলো দুটি সন্নিহিত কোণের মান 35 ডিগ্রি ও 145 ডিগ্রি। সন্নিহিত কোণের বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত লিখি। স্যার প্রশ্নটা পরিষ্কার? হ্যাঁ, আচ্ছা তুমি দেখতে থাকো, স্যার উত্তর দিচ্ছেন। তোমার প্রশ্ন হলো দুটি সন্নিহিত কোণের মান দেওয়া আছে 35 ডিগ্রি এবং 145 ডিগ্রি, তার বহিস্থ বাহু দুটি কিভাবে অবস্থিত। অর্থাৎ যদি আমরা দুটি সন্নিহিত কোণ এইভাবে অঙ্কন করি, একটি 35 ডিগ্রি আর অপরটি 145 ডিগ্রি, আমাদের দেখতে হবে এই সন্নিহিত কোণ দুটির সমষ্টি কত হচ্ছে। এই দুটি কোণের সমষ্টি 145 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি অর্থাৎ 180 ডিগ্রি। তাই দুটি সন্নিহিত কোণের সমষ্টি যখনই 180 ডিগ্রি হবে, তখন তাদের বহিস্থ বাহু এ ও বি আর এ ও সি, এই এ ও বি এর আর এ ও সি এর বহিস্থ বাহু ও বি অ্যান্ড ও সি, এই ও বি আর ও সি তারা একই সরলরেখায় থাকবে, কারণ এক্ষেত্রে দুটি কোণ 180 ডিগ্রি অর্থাৎ সরল কোণ। তাই এক্ষেত্রে আমাদের একটা স্বতঃসিদ্ধ আছে যে দুটি সন্নিহিত কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি বা দুই সমকোণ হয়, তাহলে তার বহিস্থ বাহুদ্বয় একই সরলরেখায় অবস্থিত হয়। এটা আমাদের একটা স্বতঃসিদ্ধ, সেখান থেকে পাই যে সি ও বি এটা একই সরলরেখায় অবস্থিত। একেবারে আমাদের ভিডিও প্রশ্ন রয়েছে, অর্থাৎ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা যে প্রশ্ন পাঠানোর অপশন দিই সেইভাবেই প্রশ্ন পাঠিয়েছে সৌম্যদীপ ত্রিপাঠী, সারদা বিদ্যাপীঠ থেকে। দেখে নেব সৌম্যদীপের প্রশ্ন। আমার নাম সৌম্যদীপ ত্রিপাঠী, আমি সারদা বিদ্যাপীঠ স্কুলের 8ম শ্রেণীর ছাত্র। আমার আজকে প্রশ্ন হলো যে সব পূরক কোণ কি সন্নিহিত কোণ হবে? সব পূরক কোণই কি সন্নিহিত কোণ হবে? সৌম্যদীপের পূরক প্রশ্ন। কোণ বলার সময় আমি বলেছিলাম যে পূরক কোণ সন্নিহিত কোণ হতেও পারে আবার নাও হতে পারে। সন্নিহিত কোণ হলে আমরা একটা সাধারণ বাহুর দুপাশের দুটো কোণকে বলি, আর যদি দুটো আলাদা আলাদা জায়গায় থাকে তখন সেটি পূরক কোণ হতে পারে, কিন্তু সন্নিহিত কোণ হয় না। এক্সাম্পল একটা দিয়ে দিই, আমি পূরক কোণ পড়ানোর সময় এটা পুরোটাই বলেছি, আমি আরেকবার বলে দিচ্ছি। ধরো এখানে একটা কোণ আছে, ঠিক আছে, এখানে একটা কোণ 60 ডিগ্রি আর এখানে একটা কোণ 30 ডিগ্রি আছে। তাহলে এই 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি কত? 90 ডিগ্রি। দুটো কোণ যোগ করলে কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রির মানেই এরা পরস্পরের পূরক কোণ, কিন্তু দেখো এরা সন্নিহিত কোণ নয়। তাহলে উত্তরটা হলো সব পূরক কোণ সন্নিহিত কোণ নাও হতে পারে। আরেকটি চিত্র দেখাচ্ছি, আরেকটি চিত্র দিয়েও বোঝানো যায় যে আমরা জানি যে একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই এটি যদি এই কোণটি যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি। ধরলাম এটা 60 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি। একটি ত্রিভুজ তিনটি কোণ,
তাহলে একটা 90 ডিগ্রি, একটা 30 ডিগ্রি, একটা 60 ডিগ্রি। এক্ষেত্রে যদি আমরা এই দুটি কোণের কথা ভাবি, এ কোণ এবং সি কোণ, কোণ এ এবং কোণ সি, এদের যোগফল হচ্ছে 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি। এই কোণ দুটি কিন্তু সন্নিহিত কোণ নয়, কিন্তু এরা পূরক কোণ। তাই পূরক কোণ যে সর্বদা সন্নিহিত কোণ হবে এমন কথা নয়, পূরক কোণ দূরে দূরে থাকতে পারে। যেমন এই 30 ডিগ্রি 60 ডিগ্রি দূরে রয়েছে, একটা ত্রিভুজের দুই প্রান্তে রয়েছে, তাই সবসময় এটা এ হতে পারে। আমি তৃতীয় প্রশ্নে চলে যাব। অ্যাঙ্গেল এক্স এবং অ্যাঙ্গেল ওয়াই দুটি পরস্পর সম্পূরক কোণ। যদি অ্যাঙ্গেল এক্স প্রপোর্শনেটলি অ্যাঙ্গেল ওয়াই ইকুয়ালস টু 11:7 হয়, তবে কোণ দুটির পার্থক্য নির্ণয় করো। যুদ্ধবিধি জানা, বর্তনা প্রভাতী আশ্রম স্কুল আচ্ছা থেকে। একবার বললে ভালো হয়। অ্যাঙ্গেল এক্স এবং অ্যাঙ্গেল ওয়াই দুটো পরস্পর সম্পূরক কোণ। আচ্ছা, আমি অ্যাঙ্গেল কথাটা বারবার লিখতে গেলে সমস্যা হবে, আমি একটু সময় বাঁচানোর জন্য শুধু এক্স লিখছি। ঠিক আছে। কিন্তু ছাত্রদের বলে দিই তোমরা অ্যাঙ্গেল এক্স লিখেই অঙ্কটাকে করবে। আচ্ছা, এক্স প্লাস ওয়াই মানে এখানে কিন্তু আমি অ্যাঙ্গেল এক্স অ্যাঙ্গেল ওয়াই কেই বোঝাচ্ছি। পরস্পর সম্পূরক কোণ। সম্পূরক কোণ মানে আমরা জানি 180 ডিগ্রি। আচ্ছা, এর সাথে আরেকটা কিছু বলা আছে, x is to y এর প্রপোর্শন বলা আছে 11:7। আচ্ছা, x is to y equal to 11:7, এই দুটো জিনিস বলা আছে। এখন x is to y 11:7 আমরা জানি রেশিও থেকে যদি নাম্বারটাকে ধরতে হয় একটা কনস্ট্যান্ট ধরতে হয়, তাহলে সেটাকে আনুপাতিক ধ্রুবক বলি। তো পাশে তোমরা লিখে দেবে, আমি লিখে দিচ্ছি x ইকুয়াল টু তুমি 11k ধরো আর y ইকুয়াল টু 7k ধরো। খেয়াল করে দেখো এই দুটোকে অনুপাত করলে কে কে কেটে গিয়ে 11 এবং 7 হবে। এখানে k নট ইকুয়াল টু 0 লিখতে হয় এবং আনুপাতিক ধ্রুবক লিখতে হয়। তোমরা লিখে নেবে সময় বাঁচানোর জন্য, আমি আর লিখলাম না। এখন x এবং y এর মান জেনে গেছি, আর আমাদের আরেকটা ইকুয়েশন এখানে ছিল x প্লাস ওয়াই ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 11k প্লাস 7k ইকুয়াল টু 180। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে 18k ইকুয়াল টু কত 180, অর এটা অর k ইকুয়াল টু কত 10। ঠিক আছে, তাহলে k ইকুয়াল টু 10 ডিগ্রি। তাহলে আমি এখানে কিন্তু k এর ভ্যালু যদি বসিয়ে দিই, তাহলে একটা কোণ x 10 ডিগ্রি বসালে এটা 110 ডিগ্রি হচ্ছে, মানে 11 ইন্টু 10। আর আরেকটা কোণ y k এর মান যদি 10 বসানো হয় তাহলে 7 ইন্টু 10 70 হচ্ছে। তারপরে বলেছিল বোধহয় বিয়োগফলটা বের করতে। তবে কোণ দুটির পার্থক্য নির্ণয় হ্যাঁ, করো। তাহলে কোণ দুটির পার্থক্য তাহলে কি হবে x মাইনাস y, তাহলে 110 মাইনাস 70, দিস ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। তাহলে পার্থক্য হচ্ছে 40 ডিগ্রি। একেবারে আমাদের প্রশ্নোত্তর সেশন শেষ হলো। এবার আমরা চলে যাব অ্যাসাইনমেন্টে, অর্থাৎ এই টপিক শেষ করার পর যা যা অভ্যাস করলে তোমাদের জন্য ভালো হবে সেই অ্যাসাইনমেন্ট। এবার সেই সেকশনে চলে যাব। প্রথম অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট 1, উপরের ছবি থেকে এক্স এর মান নির্ণয় করো। যে ছবিটা দেওয়া রয়েছে সেখান থেকে এক্স এর মান নির্ণয় করতে বলা হয়েছে। অ্যাসাইনমেন্ট 2, কোন কোণের পূরক কোণ সেই কোণের কোন কোণের পূরক কোণ সেই কোণের দ্বিগুণ। কোন কোণের পূরক কোণ সেই কোণের দ্বিগুণ। অ্যাসাইনমেন্ট 3, পরের প্রশ্নে চলে যাব। 50 ডিগ্রি কোণের পূরক ও সম্পূরক কোণের মান নির্ণয় করো। অ্যাসাইনমেন্ট 4, চিত্রসহ সম্পূরক এবং সন্নিহিত কোণ বুঝিয়ে লেখো। অ্যাসাইনমেন্ট 5, উপরের ছবিটিতে প্রদত্ত কোণগুলি সন্নিহিত কোণ নয় কেন? দুটি কোণের ছবি দেওয়া রয়েছে, প্রশ্ন করা হয়েছে উপরের ছবিটিতে প্রদত্ত কোণগুলি সন্নিহিত কোণ নয় কেন। আমাদের জুনিয়র ক্লাসরুমে আজকের টপিক শেষ করে ফেলেছি। আমি দুই শিক্ষক মশাই যারা আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের তরফ থেকে শেখ কামিরুদ্দিন এবং শিবনাথ দাস যোধপুর পার্ক বয়েজ হাই স্কুলের তরফ থেকে, দুজনকেই আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি জি 24 ঘন্টার তরফ থেকে। রাজ্য সরকার এবং জি 24 ঘন্টার উদ্যোগে এই যে জুনিয়র ক্লাস চলছে, সেই জুনিয়র ক্লাসের সম্পর্কে জানিয়ে রাখি আজকের ক্লাসরুম এখানেই শেষ হলো, কিন্তু তোমাদের পরের ক্লাস অর্থাৎ আগামীকাল ক্লাস 5 এবং 6-এর সকাল ঠিক 10টায় ক্লাস 5-এর বিষয় থাকছে ইংরেজিতে টপিক রেইনবো, দ্য রেইনবো বলে যে পোয়েমটি রয়েছে তোমাদের সেটি, এবং তার সঙ্গেই থাকছে ষষ্ঠ শ্রেণীর ইংরেজির টপিক ফুলমনিজ ইন্ডিয়া। ফুলমনিজ ইন্ডিয়া আগামীকালের বিষয়। তোমাদের প্রশ্ন আমাদের কাছে পাঠিয়ে দিতে পারো আজ দুপুর 1টার মধ্যে, অর্থাৎ আজকে দুপুর 1টার মধ্যে আগামীকালের বিষয়ের জন্য তোমাদের প্রশ্ন আমাদের কাছে পাঠাতে পারো।
হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে, এছাড়াও ইমেল অ্যাড্রেস রয়েছে। এই দুভাবে তোমাদের প্রশ্ন আমাদের পাঠিয়ে দিতে পারো, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল অ্যাড্রেসে। আগামীকাল জুনিয়র ক্লাসরুম চলাকালীন 03340594020 এবং 03340594023 নাম্বারে ফোন করে তোমাদের প্রশ্ন তার উত্তর জানতে পারো, বা যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা জানাতে পারো। আগামী সোমবারের জুনিয়র ক্লাসরুমের বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি। আগামী সোমবার জুনিয়র ক্লাসরুম সপ্তম এবং অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ক্লাসের ব্যবস্থা থাকছে জি 24 ঘন্টায়, ঠিক সকাল 10টায়, এবং বিষয় থাকছে ক্লাস 7-এর পরিবেশ ও ইতিহাস, ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা, এবং একই সঙ্গে থাকছে ক্লাস 8-এর পরিবেশ ও ইতিহাস, ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। আমাদের আজকের জুনিয়র ক্লাসরুম এখানেই শেষ করছি। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন জি 24 ঘন্টায়, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।